আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এটা যে কতটা বিভৎস দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখানে যে কত মায়ের কোল খালি করা হয়েছে, কত মানুষকে যে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে, তার কোনো হিসাব, সঠিক কোনো হিসেব নেই। আপনারা একটু পরেই দেখতে পাবেন যেখানে কত মানুষকে নির্মমভাবে অত্যাচার করে মেরে তাদের লাশ এখানে গুম করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটক রয়েছিল এবং এই আয়নাঘরের মধ্যে কিন্তু কিছু লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। আর আপনারা এই আয়নাঘরের যে বিভৎস দৃশ্য তা একটু পরে জানতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই আয়নাঘরের বিভৎস দৃশ্য সবার পক্ষে দেখে সহ্য করে থাকার মতো নয়। আমি এই ভিডিওটি করার সময় আমার ভয়ে আমার কলিজা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে, কারণ এতটা বিভৎস দৃশ্য আমি আমার জীবনে কখনো হরর মুভিতেও দেখিনি। কিন্তু বাস্তবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যেই যে ঘটেছে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়না ঘর তৈরি করে রাখা হয়েছে যে আয়না ঘরের মধ্যে মানুষদেরকে মেরে গুম করে দেওয়া হতো। আর মারা হতো কোনো সাধারণভাবে নয়, এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো। যাদেরকে এই আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দি করা হতো তাদের তথ্য মতে যে তারা কখনো কল্পনা করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে। মানে তাদেরকে প্রথমে চোখ বেঁধে জমটুপি পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো। তারপরে এই আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। চারো দেয়ালের মাঝখানে থেকে কখনো বোঝাই যেত না যে এর আশেপাশে কি রয়েছে বা সে কোন লোকেশনটায় অবস্থান করছে। এই আয়নাঘরের মধ্যে যারা কাটিয়েছেন, যারা এখান থেকে জীবিত ফিরেছেন, তাদের মুখ থেকে যে লোমহর্ষক বর্ণনা শোনা যায় তা শুনলে আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই হয়তো জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। এমনই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে প্রথমে এই আয়নাঘরের মধ্যে রাখার পর তাদেরকে টর্চার করে পা উপরে রেখে মাথা নিচে দিয়ে টর্চার করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো। যতটুকু তথ্য তারা বের করতে পারতো তথ্য বের করতো। তারপরে তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো সেটা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। হ্যাঁ, ক্যাকটাসের কাঁটা তাদেরকে দেওয়া হতো, যাতে করে এই ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের খুব বেশি ক্ষুধা লাগতো না। ক্যাকটাসের কাঁটার একটা বৈশিষ্ট্য হলো এটা খেলে খুব বেশি ক্ষুধা লাগে না। এবং তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। পানির অভাবে তারা ওই খাবার থেকে তারা মূত্র বিসর্জন দিয়ে সেই মূত্র পান করতো। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, যখন খাবার না থাকে, তখন মানুষ অনেক কিছুই করে, তো ওই মূত্র পান করতো, আবার সেই মূত্র বিসর্জন দিয়ে আবার পান করতো। এভাবে 2-3 বার মূত্র বিসর্জন দিয়ে পান করার পরে তাদের কিডনি বিকল হয়ে মারা যেত। এবং মারা যাওয়ার পরে সেই মৃত লাশকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভয়ঙ্কর আয়নাঘর, এই আয়নাঘরের মধ্যে কিন্তু একটা গণকবর রয়েছে। সেই গণকবরের মধ্যে মৃত লাশকে একেবারে গণহারে চাপা দিয়ে কিন্তু এই লাশগুলোকে দেখে ফেলা হতো। এই আয়নাঘরে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানান যে এইভাবে মানুষকে গুম করে ফেলার পর তারা ভাবতে থাকে যে এইভাবে যে মানুষগুলোকে মেরে ফেলে তো আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না। তারপর একটা চক্রান্ত করে তারা যে এই যে মানুষগুলোকে এখানে গুম করা হচ্ছে তাদের শরীরের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে কিডনি, লিভার, ফুসফুস, এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিলে তো আমাদের লাভ হয়। এই ভাবনা থেকেই তারা একটা পৈশাচিক চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত অনুসারে তারা কি করে যে এই যে মানুষগুলো রয়েছে, যখন এই আয়নাঘরে আসলে খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না, প্রতিনিয়তই এখানে নতুন নতুন আসামি নেওয়া হতো। তো পুরনো আসামিগুলোকে কি করবে, তারা সেই পুরনো আসামিগুলোর শরীর থেকে জীবিত অবস্থাতেই তাদের শরীর থেকে কিডনি, লিভার, ফুসফুস পোস্টমর্টম করে বের করা হতো, এবং তাও জীবিত অবস্থায়। কতটা বিভৎস কাজ ভাবতে পারছেন। জীবিত অবস্থায় এজন্যই করতো কারণ মৃত্যু অবস্থায় একটা মানুষকে মেরে ফেলে তার যদি অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় সেটা ততটা কার্যকর থাকে না, কিন্তু জীবিত অবস্থায় যদি তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় পর্যন্ত লাস্টিং করে। আর এই কারণে তারা জীবিত অবস্থায়, ভাবতে পারছেন, একটা মানুষকে জীবিত অবস্থায় পেট কেটে কিডনি বের করা, তার ফুসফুস বের করা, লিভার বের করা, এই সমস্ত কার্যকলাপ কিন্তু এই আয়নাঘরে ডিবি হারুন, বিশেষ করে ডিবি হারুনের নির্দেশে এই কাজ করতে। এবং এই যে কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা আয় হতো সেই টাকা দিয়ে এখানকার স্টাফদেরকে বেতন দেওয়া হতো। এবং ডিবি হারুন কিন্তু এখানকার মানুষদেরকে নির্যাতন করে সরকারের কাছ থেকে কিনা মোটা অঙ্কের টাকা পেত। এবং শুধু সেই মোটা অঙ্কের টাকাই নয়, এখানে যে সমস্ত মানুষদেরকে আয়নাঘরে বন্দি করা হতো তাদের মধ্যে যারা এলিট শ্রেণীর রয়েছিল, মানে যাদের কাছে অনেক বেশি টাকা পয়সা থাকতো, তাদেরকে ফোন দিয়ে ভিডিও কল
কলের মাধ্যমে নাকি এই আয়না ঘরের নির্মম বাস্তবতা দেখিয়ে বলতো এখন কোটি টাকা দেবেন তাহলে এই নির্যাতন থেকে মুক্তি পাবেন, না হলে কিন্তু মুক্তি পাবেন না। এই ধরনের ভয়ভীতি দেখিয়ে কিন্তু ডিবি হারুন কোটি টাকা কিন্তু আত্মসাৎ করে নিয়েছে, এবং কোটি টাকা আত্মসাৎ করার পরেও নাকি যাদেরকে এখানে একবার নিয়েছে তাদেরকে আর ছাড়েনি, তাদেরকে প্রাণী মেনে দিয়েছে। কারণ যদি কাউকে এখান থেকে ছাড়া হতো, সে যদি ফিরে যেত তাহলে কিন্তু এই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিত। এই কারণে কিন্তু ডিবি হারুন কাউকেই এখান থেকে ছাড়তো না। যে একবার আয়না ঘরে ঢুকেছে তার কিন্তু এখানে মৃত্যু লাশ হয়েও বের হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ মৃত্যু লাশ হয়ে বের হতে পারতো না। তার মৃত্যু যে লাশটা, সেই লাশটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণকবর দিয়ে সেই লাশটাকে কিন্তু এখানে রেখে দেওয়া হতো। তাই যাদের এখানে যারা নিখোঁজ হয়েছিল তাদের মায়ের বুক খালি হয়ে গেছিল, তাদের মায়ের কোল খালি হয়েছিল ঠিকই, শেষ পর্যন্ত কিন্তু তারা লাশটাকেও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।